আচ্ছা, তো গত ক্লাসের লাস্টের দিন আমরা শেষ করছিলাম যে ডিফারেনশিয়াল মোড সিগন্যাল কমন মোড সিগন্যালে। আচ্ছা, তো কমন মোড সিগন্যালটা কিরকম সবার মনে আছে কি? আর একই ফেজে থাকবে। হ্যাঁ, দুইটা ইনপুট যদি আমার একই ফেজে এবং সেম অ্যামপ্লিটিউডে থাকে, এবং ডিফারেনশিয়াল ইনপুটের যে একটা আমার বিশেষ ধর্ম ছিল যে কমন মোড যদি আমি দুইটা ইনপুটে যদি আমার সেম ফেজ এবং সেম অ্যামপ্লিটিউডের ইনপুট থাকে, তাহলে আমি আউটপুটে কি পাই? কোনো ধরনের আউটপুট ভোল্টেজ পাই না। তো আউটপুট পাবো হ্যাঁ, না। আউটপুট ভোল্টেজ পাই না। আর ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারের এই ধর্মটাকে আমরা বলতেছি কমন মোড রিজেকশন। আচ্ছা, তার কমন মোড গুলো নরমালি কি হয়? আমার নয়েজ থাকে, আনওয়ান্টেড সিগন্যাল গুলো থাকে, তারপর হচ্ছে ম্যাগনেটিক ইন্টারফারেন্সের কারণে আমার যে ধরনের হার্ম ইনডিউসড হয় ওইগুলা মেইনলি আমি বলতেছি আমার কমন মোড সিগন্যাল। আচ্ছা, যদি আমি কমন মোড সিগন্যালের এখন হচ্ছে ডিটেইলে চলে যাই যে কমন মোড রিজেকশন রেশিও, এখানে আমি একটা টার্ম লিখছি কমন মোড রিজেকশন রেশিও। এই টার্মটা যদি কি সেটা যদি আমি একটু দেখতে চাই তাহলে একটু দেখি। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এটা একটু জানা জরুরি। ভোল্টেজ গেইন তো আমরা বুঝি, তাই না? যে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ দিলে আমরা একটা স্কেলার পাই যেটাকে আমরা বলি যে ভোল্টেজ গেইন। এখন হচ্ছে সেটা যদি আমাদের ডিফারেনশিয়াল মোড সিগন্যালের ক্ষেত্রে আমরা যদি ভোল্টেজ গেইনটা পাই সেটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল মোড ভোল্টেজ গেইন, এবং কমন মোড ভোল্টেজের ক্ষেত্রে যদি আমরা পাই সেটা হচ্ছে আমাদের কি কমন মোড ভোল্টেজ গেইন। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? বুঝি নাই বা এরকম কিছু? আমি আবার রিপিট করতেছি, আরেকবার শুনেন। যখন আমি ডিফারেনশিয়াল মোড সিগন্যাল ইনপুট দেব, তখন আমি অপেম থেকে যেই আউটপুটটা পাবো বা যে আউটপুটে যে গেইনটা পাবো সেটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল মোড ভোল্টেজ গেইন। এবং আমি যদি কমন মোড সিগন্যাল ইনপুট দেই তখন আমি অপেম থেকে যে আউটপুটে ভোল্টেজ গেইনটা পাবো সেটা হচ্ছে আমার কি কমন মোড ভোল্টেজ গেইন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে কমন মোড রিজেকশন রেশিও, কমন মোড যে রিজেকশন করে সেটা আসলে কিভাবে রিজেকশন হয় বা সেই রেশিওটার হিসাবটা কিরকম। আচ্ছা, তো একটা ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারে আমাদের ডিফারেনশিয়াল ভোল্টেজ গেইন যেটা, এটা থাকতে হবে খুবই হাই, ঠিক আছে? এবং যে কমন মোড ভোল্টেজ গেইন এটা থাকতে হবে খুবই লো। এবং আইডিয়ালি যদি আমাদের ডিফারেনশিয়াল ইনপুটটা আইডিয়াল হয় তাহলে এই কমন মোড ভোল্টেজ গেইনের ভ্যালু কত হবে বলতে পারবেন আপনারা কেউ? আইডিয়াল যদি স্যার অপ-অ্যাম্প হয়। হ্যাঁ বলেন। স্যার ওই যে একটু আগে বলছেন কোনটা হাই হয় আর কোনটা লো স্যার হয় ওয়ান ওইটা নাকি আরেকবার স্যার? বলুন। না না না, আইডিয়ালি আমার কমন মোড ভোল্টেজ গেইনটা হবে 0 যদি আইডিয়াল থাকে। ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারটা যদি আইডিয়াল কেসে থাকে তখন কমন মোড ভোল্টেজ গেইন হবে 0। এবং আমার হচ্ছে যদি আমি আইডিয়াল কেস ছাড়া চিন্তা করি তখন এই কমন মোড ভোল্টেজ মানে গেইনের সর্বোচ্চ ভ্যালু থাকতে পারবে 1, এর বেশি না। ঠিক আছে? এই জিনিসটুকু একটু হ্যাঁ হ্যাঁ, আইডিয়ালি অবশ্যই 0 থাকবে। এখন আইডিয়াল কেস তো সবসময় পসিবল না। ঠিক আছে? আর হচ্ছে তাছাড়া আমার যে ডিফারেনশিয়াল মোড গেইন আছে এটার রেঞ্জটা নরমালি 10,000 বা তার থেকেও বড় হয়। ঠিক আছে? এজিএম যেটা আমি যেটা বলতেছি যে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারের ডিফারেনশিয়াল মোড গেইন এডিএম যেটা, এটা নরমালি হয় 10,000 বা তারও বেশি। এবং কমন মোড ভোল্টেজ গেইন যেটা, এটা আইডিয়ালি হয় 0, আইডিয়াল ছাড়া এমনিতে নরমাল কেসে এটা 0 থেকে 1 এর মধ্যে থাকে। এর বেশি হয়ে গেলে আসলে এখানে সমস্যা আছে বা এই কমন মোডের ভোল্টেজ গেইনটাকে আমার কমানো লাগবে, এরকম কিছু প্রসিডিউর ফলো করা লাগে। ঠিক আছে? তাহলে সিএমআরআর যেটা, এটা হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও। এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম যেটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ভোল্টেজ গেইন ডিভাইডেড বাই কমন মোড ভোল্টেজ গেইন। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে মানে নরমালি আমার ডেসিবেলে প্রকাশ করে থাকি। তো ডেসিবেলে যদি প্রকাশ করি তাহলে সামনে কি আসবে? জাস্ট 20 log 10, একটা ন্যাচারাল লগারিদম আমি নিয়ে আসবো এখানে, 10 ভিত্তিক লগারিদম নিয়ে আসবো। আর ডেসিবেলে প্রকাশ করতেছি, তো জাস্ট হচ্ছে 20 log এর সাথে আমি হচ্ছে আমার সিএমআরআরটা বসায় দেব। ঠিক আছে? তো এটাই হচ্ছে এটার ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন, আর তেমন কঠিন কিছু নাই। তো জাস্ট আমরা শুধু সূত্রটা এখন দেখতেছি, ম্যাথগুলো পরে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এই ফর্মুলাটা ছাড়াও সিএমআরআরটা আরো অন্যরকম ভাবে ক্যালকুলেশন করা যায়, সেটা আপনারা দেখতে পারবেন। দেখেন, যখন আমরা ডিফারেনশিয়াল মোড ইনপুট দিছি তখন আমরা ডিফারেনশিয়াল মোড ইনপুট থেকে আমি টোটালি ইনপুটটা হিসাব করছি কিভাবে। দুইটা ইনপুট যখন আমরা ছিল তখন আমি কি করছি, V1 থেকে V2
এই দুইটা কি সাবট্রাক্ট করছি না, তারপরে এই দুইটার সাবট্রাক্টটাই তো আমার ইনপুট হিসেবে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারে গেছে, ঠিক না? ভিডি হিসেবে গেছে। আচ্ছা, কিন্তু যদি আমার কমন মোড ইনপুট থাকে, ঠিক আছে, যদি আমার থাকে, এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, কমন মোড ইনপুট মানে কি? এখন কমন মোড ইনপুট মানে কিন্তু এরকম না যে আপনি ইন্টেনশনালি দুইটা ইনপুটেই সেম ফেজের সিগন্যাল দিতেছেন। কারণ হচ্ছে ইন্টেনশনালি আপনি যদি সেম ফেজের সিগন্যাল দেন তাহলে তো আউটপুট আপনি আলটিমেটলি কিছু পাবেন না। এখানে কমন মোড ইনপুট বলতে বলা হইতেছে যে আমার দুইটা ইনপুটেই যদি আমার সেম ফেজের বা সেম ম্যাগনিটিউডের নয়েজ একসাথে যদি ইনপুটের সাথে আমার ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারে অ্যাড হয় বা ইনপুট হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি হিসাব করতেছি এই কমন মোড ইনপুট। ঠিক আছে, আমি এখানে কিন্তু ইন্টেনশনালি কোনো ইনপুট দিতেছি না। এই কমন মোড ইনপুট যেটা, এটা হচ্ছে আমার দুইটা ইনপুটেই যদি সেম ফেজ বা সেম অ্যামপ্লিটিউডের নয়েজ অ্যাড হয়ে যায়। ঠিক আছে, এটা যখন ম্যাথ করবেন তখন আর কি আরো বেশি ক্লিয়ার হবে। তো এটুকু খেয়াল রাখেন যে এখানে কমন মোড ইনপুট মানে কিন্তু আমি ইন্টেনশনালি এখানে কোনো ইনপুট দিতেছি না। ঠিক আছে, আচ্ছা, তো কমন মোড ইনপুট যদি থাকে দুইটা, তখন আমি হচ্ছে এই দুটাকে আমি কিভাবে লিখি? তো দেখেন, এটা হচ্ছে এই ফ্যাশনে লিখে যে দুইটা ইনপুট যে আছে v1 প্লাস v2, এটাকে হাফ করে দেওয়া হয়। জাস্ট তাদেরকে ফার্স্টে সাম করে তারপরে হাফ করে দেওয়া হয়। আচ্ছা, তো তারপরে দেখেন যে ভি আউটপুটটা কিভাবে হিসাব করতে। ভি আউটপুট হচ্ছে স্বাভাবিক, যেহেতু এখানে দুইটা মোডই আছে, ডিফারেনশিয়াল মোডও আছে, কমন মোডও আছে, তাহলে কি ডিফারেনশিয়াল মোডের আউটপুট যেটা গেইন আর হচ্ছে তার সাথে কি ইনপুটের মাল্টিপ্লিকেশন, এবং জাস্ট কমন মোডে যেটা আছে গেইন আর কি ইনপুটের মাল্টিপ্লিকেশন, দুইটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। কমন মোড ইনপুটে এখানে যে পিসির মান আছে, যে এখানে হাফ কেন গুণ হয়েছে? এখানে হাফ কেন গুণ হয়েছে? আচ্ছা দেখেন, এটা হচ্ছে এই ফরম্যাটে আমি এটাকে প্রকাশ করলে দেখা যায় যে মানে আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা ইজি হয়, ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন করা ইজি হয়। আপনি যদি একটু ডিটেইলস জানতে চান তাহলে আর কি এরকম করে আমি বুঝাইতে পারি। দেখেন, এটাকে যদি আমি হাফ করে নেই তাহলে হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সুবিধা হয়। একটু খেয়াল করেন, এখানে দেখেন, যদি আমি v1 আর v2 ডিফারেন্স মনে করেন যে v1টা হচ্ছে আমার বড়, ঠিক আছে, আর যদি আমি vdটাকে v1 আর v2 ডিফারেন্স হিসেবে নেই, তাহলে হচ্ছে এখানে vdটা হচ্ছে ডিফারেন্স। আপনি ধরে নেন যে এই একটার ভ্যালু হচ্ছে 60 আর এটার ভ্যালু হচ্ছে 40, ঠিক আছে, তো vdটাকে ডিফারেন্স হিসেবে vdর ভ্যালু কত চলে আসবে? 20। আচ্ছা, এখন দেখেন vcটাকে আমি v1 প্লাস v2 এর হাফ করে নিলাম, ঠিক আছে, তখন হাফ করে নেওয়ার ফলে কি হইতেছে, এটার সাথে যখন আমি এই ডিফারেন্সের হাফ যোগ করতেছি, ঠিক আছে, এটার সাথে ডিফারেন্সের হাফ যোগ করতেছি, আমি v1টা পেয়ে যেতেছি। ঠিক আছে, সেম যখন আমি আবার এই ডিফারেন্সের হাফটা বিয়োগ করতেছি তখন আমি আবার v2 পেয়ে যেতেছি। ঠিক আছে, জাস্ট হতেছে আমার ক্যালকুলেশনের সুবিধার ক্ষেত্রে। এটা যদি আমি হাফ না করতাম তখন হচ্ছে আমার ক্যালকুলেশনটাতে আমি বড় বড় ভ্যালু পেতাম, যেটা হচ্ছে আমার ক্যালকুলেশনের সুবিধা মানে সুবিধার চেয়ে অসুবিধাটা বাড়ায় দিত বেশি। ঠিক আছে, আবার এটাকে আপনি একটা অলিখিত নিয়মও ধরে নিতে পারেন যে এটা মানে আগে থেকে কইরা আসছে এরকম ভাবে, এই জন্য এরকম হয়ে গেছে। ঠিক আছে, এরকম তো মোটামুটি এইটাই মোটামুটি বলতে পারেন যে ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে এইভাবে লিখছে। ঠিক আছে, আর কমন মোড আমি যেটা বললাম প্রথমেই, যে কমন মোড হচ্ছে আপনার কিন্তু এটা আপনার ইন্টেনশনালি কোনো ইনপুট না। ঠিক আছে, এটাকে কিন্তু আপনি যে ইন্টেনশনালি দিতেছেন এরকম না, এটা হচ্ছে নয়েজ অ্যাড হয়ে যাইতেছে। ঠিক আছে, তো যেহেতু নয়েজটা তো আর একটাতে অ্যাড হবে আর একটাতে অ্যাড হবে এমন তো না, দুইটা ইনপুট পেলে সে দুইটাতে অ্যাড হবে। ঠিক আছে, তো ওই সেন্সে এটা হচ্ছে কমন মোড ইনপুট। যেহেতু সেম অ্যাড হইতেছে, এখন তো আমি বিয়োগ তো করতে পারতেছি না, বিয়োগ করলে তো চলেই যাইতেছে, তো আমি আউটপুটে যে পাবো, আউটপুটে তো আমি মানে গেইনের সাথে গুণ করার জন্য কিছু পাইতেছি না যদি আমি বিয়োগ করে দেই ইনপুট থেকে। কিন্তু আলটিমেটলি দেখা যাবে কি আমার আউটপুটে কমন মোডটা একটা মানে বড় ধরনের ইন্টারফারেন্স তৈরি করতেছে। তো সেহেতু হচ্ছে আমি কি করব, দুইটাকে যোগ করে ভাগ করে দিব, যেহেতু দুইটা সেম, ঠিক না? জি স্যার। ওকে, হ্যাঁ স্যার বলেন। ডিফারেনশিয়াল মোডে তো v1 আর v2 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে থাকে, এজন্য কি স্যার মাইনাস হইছে? vd ইকুয়াল টু v1 মাইনাস না, v2। ওইরকম না। আপনি হচ্ছে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারের একদম পুরো সংজ্ঞাতে চলে যান। ওই সংজ্ঞাতে কি বলতেছে, আমার দুইটা ইনপুট নিবে, দুইটা ইনপুট কি করবে, দুইটা ইনপুটের যেই আমার বিয়োগফল আছে ওইটাকে সে কি করবে, অ্যামপ্লিফাই করবে। তো ওই সংজ্ঞা থেকে এটা ডিফারেনশিয়াল ইনপুট চলে আসছে। আর কমন মোডের ক্ষেত্রে স্যার যে দুইটা যোগ হলো, ওইটার কারণ কি স্যার? ওই যে বললাম যে কমন মোডের ক্ষেত্রে আপনি যদি বিয়োগ করেন তাহলে কি হইতেছে, একটা থেকে আরেকটা যদি বিয়োগই হয়ে যায় তাহলে কি থাকবে কিছু আর?
আপনি গেইনের সাথে যদি মনে করেন যে ভিসি এর ভ্যালু 0 হয়ে গেল, তখন যদি মাল্টিপ্লাই করেন তখন পাবেন না কিছু, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি আউটপুটে একটা কমন মোডের জন্য কি পাইতেছেন, একটা বড় ধরনের ইন্টারফারেন্স পাইতেছেন। ঠিক আছে, তো ক্যালকুলেশনে তখন আপনি তো কিছু আর পাইতেছেন না, ক্যালকুলেশনে 0 হয়ে যেতেছে, কিন্তু যখন আপনি অসিলোস্কোপে লাগায় দেখবেন যে এই সমস্যাটা কি হইতেছে, দেখবেন যে আউটপুট কার্ভ আপনি যেরকম চাইতেছেন ওরকম পাইতেছেন না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে দেখেন হচ্ছে আমি কি লিখছি, আউটপুট ভিয়া আউটপুট, যেটা আমার টোটাল আউটপুট, এটা তাহলে কি থাকতেছে খেয়াল করেন। ডিফারেনশিয়াল মোডের ক্ষেত্রে আমার যে আউটপুট, ঠিক আছে, ইনপুটের সাথে কি গেইন মাল্টিপ্লিকেশন, এবং কমন মোডের ক্ষেত্রে কি ইনপুটের সাথে গেইন মাল্টিপ্লাই। ঠিক আছে, তাহলে এডিভিডি প্লাস এসিভিসি, এখানে ডি হচ্ছে ডিফারেনশিয়াল মোডের জন্য আর সি হচ্ছে কমন মোডের জন্য। আচ্ছা, এখন যদি জাস্ট সিম্পলি আমি এডিভিডি কমন নেই, তাহলে হচ্ছে এই লাইনটা চলে আসে। আর এখানে দেখেন আমি কি করছি, এসি বাই এডি, ঠিক আছে, আমার সিএমআরআরটা কি ছিল, ডিফারেনশিয়াল মোড গেইন ডিভাইডেড বাই কমন মোড গেইন। ঠিক আছে, আর এখানে কি আছে, কমন মোড গেইন ডিভাইডেড বাই কি আছে, ডিফারেনশিয়াল মোড গেইন। সো এসসি বাই এডি কে আমি কি 1 বাই সিএমআরআর লিখতে পারি না? ঠিক আছে, জাস্ট এসসি বাই এডি কে 1 বাই সিএমআরআর লিখছি, এবং হচ্ছে ভিসি বাই বিডি যেরকম আছে ওইরকম। ঠিক আছে, তো এইটা একটা ফর্মুলা, এবং হচ্ছে এই যে এইটা একটা ফর্মুলা। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা দিয়ে আপনাদের সিএমআরআর এর ম্যাথ থাকবে। ঠিক আছে, তো ম্যাথগুলো আমি নেক্সটে যখন আরো কয়েকটা টার্ম পড়াবো তারপর একসাথে শুরু করব, এখন শুরু করতেছি না। আচ্ছা, তো সিএমআরআর এর কথাবার্তা এইটুকু পর্যন্তই। আরই মডেল পড়ছিলেন আপনারা ইলেকট্রনিক্স 1 এ? জি স্যার। আরই মডেলের আরি কথাবার্তা, মডেল পড়ানো হয়েছে। হ্যাঁ আরই মডেলের কথাবার্তা কি মনে আছে? আচ্ছা, দেখেন এখানে পড়ার জন্য আরই মডেলের কথাবার্তা অত মনে রাখা লাগবে না, জাস্ট একটু মানে পড়ছেন যে একটু মানে ধারণা দিলে যদি মনে আসে তাহলেই চলবে। ঠিক আছে, আচ্ছা দেখেন, তো হচ্ছে আমি এখানে কমন এমিটার কনফিগারেশন নিছি। ঠিক আছে, যেহেতু অ্যামপ্লিফিকেশনের জন্য আমি কমন এমিটার কনফিগারেশনটাই কনসিডার করব। তো এখানে দেখেন এটা হচ্ছে বেস টার্মিনাল, এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল, এটা হচ্ছে এমিটার টার্মিনাল। আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারের এসি অ্যানালাইসিস করব। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, তো কমন এমিটার কনফিগারেশনে আমি আরই মডেলটা কনসিডার করতেছি। এখন দেখেন এইখানে একটা ট্রানজিস্টর আছে। ঠিক আছে, এই ট্রানজিস্টরকে যদি আমি এনপিএন ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরকে যদি আমি এই ফরম্যাটে লিখি কোনো সমস্যা আছে? এই ডায়োডটুকু বাদ রাখেন আপাতত, ডায়োডটুকু চিন্তা করেন না, এনপিএন। ঠিক আছে, হ্যাঁ স্যার, লিখা ঠিক যায় আছে। তো? আচ্ছা, এখন দেখেন এই জায়গায় পিএন, ঠিক আছে, এই পিএন ট্রানজিস্টরটা কি ফরওয়ার্ড বায়াস আছে না, এই পিএন? হ্যাঁ, তাহলে এটাকে আমি এই যে নিচের ডায়োড আকারে আঁকতে পারি, এই যে এই ডায়োডটা। আচ্ছা, আর উপরের ট্রানজিস্টরটা কি আছে, পিএন। এটা তো আমার মনে করেন যে না ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে, মানে কোনো রকম বায়াসে নাই, ওটাকে আমি কোনো রকম ভাবে আঁকতে পারতেছি না, কিন্তু ডায়োড যেহেতু আমি সেহেতু ডায়োডের জন্য ডায়োড সিম্বলটা আঁকলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন যেহেতু এইটা ফরওয়ার্ড বায়াসে আছে, সুতরাং কারেন্ট শুধুমাত্র কি এই ডায়োডের মধ্যে দিয়ে ফ্লো হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ফিগার থেকে এখন আমি নিচের ফিগারে চলে আসি। এখন দেখেন এখানে একটা সিম্বল দেওয়া আছে, দেখেন আইসি। ঠিক আছে, তো এই আইসি আবার কি, বিটা আইবি, মানে আইবির উপর ডিপেন্ডেন্ট। তো এই আইসিটাকে আমি একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হিসেবে আঁকতে পারি, বিটা আইবি। ঠিক আছে, এগুলা কিন্তু আরই মডেলে ছিল, এজন্য আমি ডিটেইলস আলোচনা করতেছি না। ঠিক আছে, আরই মডেলে যখন আপনি একটা কমন এমিটার কনফিগারেশনকে আরই মডেলে আঁকবেন তখন হচ্ছে এরকম ফরম্যাটে চলে আসে। জাস্ট একটু মানে মনে করাই দিতেছি, একটু খেয়াল করেন। তো যেহেতু হচ্ছে আমি আইসি কে কি করছি, বিটা আইবি আমার একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সে নিয়ে আসছি, এবং আমার কি কারেন্ট যেহেতু শুধুমাত্র এই ডায়োড দিয়ে ফ্লো হচ্ছিল, সেই কারণে আমি শুধুমাত্র এই ডায়োডটা আঁকছি, আর ওই ডায়োড দিয়ে তো ফ্লো হচ্ছিল না, সেহেতু ওই ডায়োড আঁকার কোনো প্রশ্ন ওঠে না। ঠিক আছে, এখন খেয়াল করেন এই ফিগারে দেখেন ভিবিই মানে কি বেস আর এমিটারের মধ্যে যে ভোল্টেজটা, এই ভিবিই এই ভোল্টেজটা কি এই ডায়োডের মধ্যে প্যারালাল ভোল্টেজের সমান না? যেহেতু আমরা জানি কি সার্কিটে কি প্যারালালি ভোল্টেজ সেম থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে ভিবিই সমান আমরা কি লিখতে পারি, মনে করেন এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হয়েছিল সেটা কি আইই। ঠিক আছে, আর হচ্ছে আরই, আরই হচ্ছে এই আমার ডায়োডের মধ্যে দিয়ে যে রেজিস্ট্যান্সটা আছে, অথবা হচ্ছে আমি লিখতে পারি অ্যামিটার বায়াসড ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, এটাকে যদি আপনি লিখেন আর কি।
ঠিক আছে, যেহেতু হচ্ছে এখানে কি অ্যামিটারের মধ্য দিয়ে আমি যে ডায়োডটা কল্পনা করছি, অ্যামিটার বায়াস ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, মানে ফরওয়ার্ড বায়াসে ঠিক আছে অ্যামিটারের মধ্য দিয়ে যে রেজিস্ট্যান্সটা ছিল। ঠিক আছে, বুঝতে পারছেন? না বুঝলে জিজ্ঞেস করেন। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আই সমান কি জানি আমরা, আইসি প্লাস আইবি। আইসি প্লাস আইবি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আইবির জায়গায় আমরা আইবি লিখলাম এবং আইসির জায়গায় আমরা কি লিখতে পারি, বিটা আইবি লিখতে পারি। ঠিক আছে, তো সেম এখান থেকে আমরা আইবি কমন নিলে কি থাকবে, বিটা প্লাস 1 বিটা থাকবে। প্লাস 1 আইবি আর ই। আচ্ছা, বিটা প্লাস 1 ইনটু আর থাকলো। আচ্ছা, এখন আবার এই ফিগার থেকে একটু চিন্তা করেন যে এখানে ইনপুট ইম্পিডেন্সটা কত থাকবে। ধরেন এখানে আমার আইবি এর পরে এখানে আমার একটা ইম্পিডেন্স আছে, ঠিক আছে, বা রেজিস্ট্যান্স আছে, যেটাই চিন্তা করেন, সমস্যা নেই। তো এখানে যদি একটা ইম্পিডেন্স থাকে, তো সেই ইম্পিডেন্সের ভ্যালুটা কত হবে? এখানে যে ভোল্টেজ আছে ডিভাইডেড বাই কি, এই কারেন্ট। আইবি। জি স্যার। হ্যাঁ, তাহলে সেই কাজটাই আমি এখানে করছি। ইনপুট ইম্পিডেন্স যেটাই সমান সমান দেখেন কি ভিবিই ডিভাইডেড বাই আইবি। আইবি। তো এই জায়গায় জাস্ট ভিবিই যেটা আমি যে ভ্যালুটা মাত্র বের করছি সেটা বসায় দিছি, আইবি বিটা প্লাস 1 আর ই আর ডিভাইডেড বাই নিচে যে কারেন্ট আছে আইবি। তো কাটাকাটি করলে আমি এখানে কি পাইতেছি, বিটা প্লাস 1 আর ই। আর ই। ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি ওই উপরের সার্কিটটাকে মানে ছোট করে আবার এখন আমি এখানে আবার আঁকি, তাহলে দেখেন অ্যামিটার যেহেতু কমন অ্যামিটার, তাহলে কি বেজের সাথে অ্যামিটারের সংযোগ থাকবে, কালেক্টরের সাথে অ্যামিটারের সংযোগ থাকবে। কালেক্টরের সাথে থাকবে। ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে বেস থেকে অ্যামিটারে আমার যে রেজিস্ট্যান্স ছিল বা ইনপুট ইম্পিডেন্স ছিল সেটার ভ্যালু আমি কি পেয়েছিলাম, আর ই ইনটু বিটা প্লাস 1, সেটা এই জায়গায় আইকা দিছি। ঠিক আছে। আর হচ্ছে কালেক্টর থেকে অ্যামিটারে আমার কি ছিল, আইসি ছিল, মানে আইসি কারেন্ট ফ্লো হয়েছিল, সেটাকে আমি কি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেখাইছি বিটা আইবি। বুঝতে পারছেন এইটুক পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এইটুক স্যার পর্যন্ত বুঝতে পারলে এসি অ্যানালাইসিস অর্ধেক শেষ, তারপরে শুধুমাত্র ক্যালকুলেশন। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে চাইছিলেন? আচ্ছা, আমাকে বলেন ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারে ট্রানজিস্টর কয়টা থাকে? দুইটা। হ্যাঁ, দুইটা। তো যদি আমি দুইটা ট্রানজিস্টর আঁকি তাহলে কি এই ফিগারটা দুইবার আঁকলেই চলবে, তাই তো? এই ফিগারটা দুইবার আঁকলে জি চলবে না? স্যার, এইখানে চলবে। দেখেন এই সেম ফিগারটা আমি দুইবার আঁকছি। ঠিক আছে, এবং ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারে আর বাকি যেগুলো ছিল, ঠিক আছে, মনে করেন যে V1 V2, ঠিক আছে, দুইটা বেসে আমি দুইটা ইনপুট দিছি। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে আমার সেই রেজিস্ট্যান্স বিটা প্লাস 1 ইনটু আর ই। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার এমিটার, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার কালেক্টর থেকে বিটা আইবি। ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে আমার ওই যে আরসি ছিল না একটা রেজিস্ট্যান্স ডিফারেনশিয়াল জি অ্যামপ্লিফায়ারে, স্যার। হ্যাঁ। ঠিক আছে, সেই আরসি আসছে এবং এইখানেও দেখেন যে সেম। ঠিক আছে, V2 ইনপুট দিছি, তারপরে হচ্ছে আমার যে বেসিক যে ইনপুট ইম্পিডেন্সটা সেটা, তারপর হচ্ছে বিটা আইবি 2, তারপর হচ্ছে আরসি। ঠিক আছে, যেহেতু আরসি আসছে সেম, আমি এখানে আরসি রাখছি, আরসি 1 আর আরসি 2 দেই নাই। এবং আউটপুটটা নিয়েছিলাম কোথায়, আমি আরসি ঠিক নিচ থেকে বা উপর থেকে যেটাই বলেন সেই আউটপুট V01 V02। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন যেহেতু এসি অ্যানালাইসিস, ঠিক আছে, সেহেতু আমি কি করব, যত ধরনের ডিসি সোর্স আছে সেগুলোকে কি করতে হবে, শর্ট করে দিতে হবে। শর্ট না গ্রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমার সোর্স কোথায় ছিল, আরসি দুইটা একসাথে শর্ট হয়ে তারপরে এখানে একটা ভিসিসি প্লাস ছিল না, মনে আছে? হ্যাঁ স্যার। জি স্যার। এই যে দেখেন, ঠিক আছে, এটা তো একটা চিত্র। এই যে দেখেন এখানে ভিসিসি প্লাস ছিল না, ঠিক আছে, তাহলে স্যার। এই টার্মিনাল গুলো আমার কি করতে হবে, গ্রাউন্ড করা লাগবে। রাউন্ড। এখানে দেখেন এই টার্মিনাল গুলো গ্রাউন্ড করা হয়েছে এবং কি নিচে কালেক্টরের সাথে দুইটা এমিটারের সাথে তারা যে কি আর ই রেজিস্ট্যান্স দিয়ে যুক্ত ছিল Resistance। কোথায়, মাইনাস বিই এর সাথে, সেখানেও আমি কি জি স্যার। গ্রাউন্ড করে দিছি। ঠিক আছে। রাউন্ড করে দিচ্ছি। আচ্ছা, তার মানে আমি জাস্ট সেই ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারের সার্কিটটাকে কি করছি, আরই মডেলের মাধ্যমে এখানে জাস্ট সাবস্টিটিউট করছি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমি একটা কেস কনসিডার করি যে আমার যে দুইটা ইনপুট আছে V1 এবং V2, বা হচ্ছে লিখতে পারেন VI1 অথবা VI2, এখানে আই মানে হচ্ছে ইনপুট। ঠিক আছে, তো আমি কনসিডার করলাম যে V ইনপুট 1টা V ইনপুট 2 থেকে বড়। ঠিক আছে, যদি V ইনপুট 1টা V ইনপুট 2 থেকে বড় হয় তাহলে কি হবে, IB1 এর ভ্যালু IB2 এর ভ্যালু থেকে বড় হবে না? বড় হবে।
ঠিক আছে, এবং কি IC1 এর ভ্যালুটা IC2 এর ভ্যালু থেকে বড় হবে, তেমনি কি IE1 এর ভ্যালুটা IE2 এর ভ্যালু থেকে কি বড় হবে। ঠিক আছে, তো আমি ধরে নিতে পারি যেহেতু এই ভ্যালুগুলো 1 মানে আমার এই ভি ইনপুট 1 এর জন্য যেই কারেন্ট গুলো আছে এই কারেন্ট গুলোর ভ্যালু যেহেতু বড়, সেহেতু আমি মনে করেন আরেকটা কনসিডারেশন নেই, যেটা হচ্ছে IB1 থেকে IB2 বাদ দিলে আমি IB পাই। ঠিক আছে, মানে ধরে নিলাম আমি। ঠিক আছে, যেহেতু হচ্ছে একটা সার্কিটে তো দুই কারেন্ট সমানে ফ্লো হতে পারবে না। ঠিক আছে, মনে করেন একদিক থেকে আপনি 10 এম্পিয়ার ফ্লো করাইলেন, আরেক দিক থেকে আপনি 5 এম্পিয়ার ফ্লো করাইলেন, তো যেটা বড় সেদিক থেকে তো 5 এম্পিয়ার ফ্লো হবে, তাই তো? ঠিক না আলটিমেটলি? জি স্যার। তো সেটাই হচ্ছে এটা, মনে করেন যে IB1 মাইনাস IB2, রেজাল্টেন্ট কারেন্টটা কত হচ্ছে এখানে IB। ঠিক আছে, তো কালেক্টর কারেন্টের ক্ষেত্রে সেটা কি IC, আর এমিটার কারেন্টের ক্ষেত্রে সেটা কি IE। ঠিক আছে, এখন আমরা একটু সার্কিটে দেখি যে কারেন্টের ডিরেকশন গুলা কোন দিকে। ঠিক আছে, ফার্স্টে খেয়াল করেন যে IB1টা হচ্ছে এদিকে। ঠিক আছে, ইনপুট থেকে বেসের দিকে, সেই IB1 কারেন্টটা কোন দিকে ফ্লো হবে? এদিকে। ঠিক আছে, আচ্ছা হইল। আচ্ছা, IC1 কারেন্টের ফ্লোটা কোন দিকে? IC1 স্বাভাবিক কালেক্টর থেকে আমার এদিকে ফ্লো হওয়ার কথা, এই যে IC1 এদিকে ফ্লো হচ্ছে এবং ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সও এদিকে দেখাচ্ছে। আচ্ছা, সেম IB2 কোন দিকে? এদিকে, এবং IC2 যেটা সেটাও কি এদিকে। ঠিক আছে, অন্যগুলা দেখেন না, জাস্ট এখন আমি যেগুলা বলতেছি সেটা দেখেন। এখানে ফিগারে তো টোটাল একবারে সবগুলা অ্যানোনেট করে দিছি আমি একসাথে, যেগুলা বলতেছি সেটা দেখেন আপাতত। ঠিক আছে, IC2 মানে হচ্ছে বিটা IB2 যেটা। ঠিক আছে, আচ্ছা, আর IE1 ফ্লো হওয়ার কথা ছিল কোন দিকে? IE1 ফ্লো হওয়ার কথা ছিল এদিকে, এবং IE2 ফ্লো হওয়ার কথা ছিল কি এদিকে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন দেখেন আমি এখানে কি লিখছি, IB1 যেহেতু IB2 এর চেয়ে বড়, ঠিক আছে, সেহেতু IB যেটা রেজাল্টেন্ট কারেন্ট, এই রেজাল্টেন্ট কারেন্টটা কার দিকে ফ্লো হবে? IB1 এর দিকে। জি স্যার। ঠিক আছে, এবং তেমনি কি IC কি হবে? IC1 এর দিকে ফ্লো হবে, এবং IE কি হবে? IE1 এর দিকে ফ্লো হবে। IE1 এর দিকে। ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে এখানে একটু চিন্তা করেন, দেখেন এই যে IB1 এবং IB সেম দিকে ফ্লো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আবার দেখেন এই যে IC1 ফ্লো হয়েছে এদিকে, এবং IC টাও সেম দিকে ফ্লো হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আরেকটা জিনিস দেখেন, এই যে IB-টা ফ্লো হয়েছে, এই IB ফ্লো হইয়া এই পথে আবার যাবে। ঠিক আছে, এই পথে যায়া, ঠিক আছে, এই যে দেখেন IB এদিকে ফ্লো হয়েছে, এই RI এর মধ্যে দিয়ে এদিকে ফ্লো হবে, কিন্তু IB2টা কি ছিল? ইনিশিয়ালি আমার এদিকে ছিল, কিন্তু যেহেতু আমার IB1টা বড়, সেহেতু এই IB-টা কি হবে? IB2 এর বিপরীত দিকে ফ্লো হবে। যেহেতু আমার কি IB1টা বড়, তার মানে কি রেজাল্টেন্ট IB-টা IB1 এর দিকেই ফ্লো হবে। IB1 এর। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে আরেকটা আমার কি বাকি রয়ে গেল? IC। ঠিক আছে, আচ্ছা, এদিকে দেখেন আমার IC-টা কোন দিকে? হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন যে আমার IC-টা এদিক থেকে ফ্লো হয়ে এদিকে আসছে। ঠিক আছে, সো এই কারেন্টটা এদিক থেকে আইসা, এই যে দেখেন এই পথে আইসা তারপরে কি এদিকে ফ্লো হবে। নরমালি আমার IC2টা কোন দিকে ছিল? এদিকে, কিন্তু আমার IC-টা ফ্লো হবে কি IC2 এর বিপরীত দিকে। বুঝতে পারছেন? যেহেতু কি আমার IC-টা কি IC1 এর দিকে ফ্লো হবে, IC2 এর দিকে কিন্তু ফ্লো হবে না। স্যার আরেকবার বললে ভালো হয় স্যার। হ্যাঁ, আরেকবার আমি বলতেছি, খেয়াল করেন, জাস্ট এই অ্যানোটেশন গুলা খেয়াল করেন। আমি ধরে নিয়েছি কি IB1, IC1, IE1 এগুলো হচ্ছে কি IB2, IC2, IE2 থেকে যথাক্রমে আর কি বড়। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি যদি IB1 থেকে IB2 বাদ দেই, IB পাবো। তার মানে IB এর দিক এখন কার দিক হবে? IB1 এর দিক হবে। তেমনি কি IC এর দিক কি হবে? IC1 এর দিক হবে, যেহেতু বড়টা। তেমনি কি IE কি হবে? IE1 এর দিক হবে। ঠিক আছে, এইটুক পর্যন্ত ক্লিয়ার তো? ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এখন দেখেন তাহলে IB1 ফ্লো হয়েছে আমার এইদিকে। ঠিক আছে, তাহলে IBও কি সেম দিকে ফ্লো হবে? হইলো। আচ্ছা, IC1 ফ্লো হয়েছে কোন দিকে? এদিকে, তাহলে ICও কি হবে? সেম দিকে ফ্লো হবে। ICও কিন্তু সেম দিকে ফ্লো হয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে আমার IB এর কারেন্টের দিক আর IB2 এর কারেন্টের দিক কি সেম হবে না উল্টা হবে? এটা আমাকে বলো। IB এবং IB2 উল্টা হবে। উল্টা হবে স্যার। উল্টা দিকে হবে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এই যে IB-টা আসলো, ঠিক আছে, এই IB এই পথে যায়া আমার এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হবে, যেটা হচ্ছে এখানে আইসা আপনি দেখতে পারবেন যে IB ফ্লো হইতেছে এই দিক এবং IB2 ফ্লো হইতেছে এই দিক। ঠিক আছে, যেহেতু IB-টা বড় সেহেতু হচ্ছে সেটা কি IB2 এর উল্টা দিকে ফ্লো হবে। ঠিক
ঠিক আছে, সেম আমার কি, যেহেতু আইসিটা কি আইসি 1 এর মতো, মানে আইসি 1 এর দিকে ফ্লো হচ্ছে, সেহেতু কি আমার আইসিটা আইসি 2 এর উল্টা দিকে ফ্লো হবে। সেই আইসিটা কি এদিক থেকে আইসা এদিকে আমার আইসি 2 এর উল্টা দিকে ফ্লো হবে। বুঝতে পারছেন এইটুকু? জি স্যার। আচ্ছা, সেম জিনিসটা আইই এর ক্ষেত্রেও। তো আইই 1 যেহেতু এদিকে ফ্লো হয়েছে, ঠিক আছে, তো আইই 2 আর এদিকে ফ্লো হবে না, আলটিমেটলি আইই যেটা আমার রেজাল্টেন্ট কারেন্ট সেটা কি হবে এদিকে ফ্লো হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার হ্যাঁ বলেন। এখানে স্যার আর ই যেটা আছে ওটার ভিতরে দিয়ে কোনো কারেন্ট যাবে না? এই আর ই এর কথা বলতেছেন? জি স্যার। হ্যাঁ, আর ই এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, ঠিক আছে, যাবে, কিন্তু এটা তো আলটিমেটলি আমার গ্রাউন্ড করে না, কিন্তু এদিকেও তো আমার কারেন্ট যাবে, এমন তো না যে আমার এদিকে কারেন্ট যাবে না। এখন আপনি চিন্তা তাহলে তো করেন স্যার এখানে, আই এটা ডিভাইড হয়ে যেতেছে স্যার। হ্যাঁ ডিভাইড হচ্ছে। এখন আপনি চিন্তা করেন কারেন্ট কোন পথে যাবে, যে পথে সে রেজিস্ট্যান্স সবচেয়ে কম পাবে সেই পথে যাবে না? এখানে আর ই এর রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু অনেক বেশি, ঠিক আছে, সে এখন আপনি চিন্তা করেন যে এই পথে যাবে না এই পথে যাবে, এটা একটা সলিড ওয়্যার, ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্স কিন্তু 0। এখন আপনি নিজে চিন্তা করেন যে কারেন্টটা ভাগ হয়ে এই পথে বেশি আসবে না ওই পথে বেশি যাবে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার এখানে IE2 কোথায় স্যার? IE2 হচ্ছে, IE2 IE2 হচ্ছে নরমালি এই যে এই আমার অ্যামিটার থেকে এদিকে ফ্লো হওয়ার কথা ছিল, ঠিক আছে, আর IE1 টা এদিকে ফ্লো হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো IE1 যেহেতু বড় সেহেতু রেজাল্টেন্ট হিসেবে IE টা এদিকে ফ্লো হয়েছে, ঠিক আছে, IE2 এর বিপরীত দিকে IE ফ্লো হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকেন তারপরে এখন হচ্ছে শুধুমাত্র ক্যালকুলেশন, আর কিছুই নেই, ক্যালকুলেশনটুকু দেখেন। আমরা জানি IE1 সমান সমান আমরা কি জানি, IB1 প্লাস IC1, ঠিক আছে, এটা তো জানি। কেসিএল অ্যাপ্লাই করলে আমরা যে কোনো ট্রানজিস্টরের সার্কিট থেকে এটা তো পাই, IE1 ইজ ইকুয়াল টু কি IB1 প্লাস IC1। তো IC1 এর জায়গায় আমি কি লিখতে পারি, বিটা IB1, ঠিক আছে, তারপরে IB1 কমন নিলে আমি জাস্ট বিটা প্লাস 1 রাখতে পারি। সেম আমি যদি IE2 এর ক্ষেত্রে লিখি জাস্ট IB1 এর জায়গায় IB2 টা হবে। এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি নেক্সটে যাই। নেক্সট একটা জিনিস খেয়াল করেন, আমি কেভিএল অ্যাপ্লাই করব। কোথায় কেভিএল অ্যাপ্লাই করব? এই আউটার লুপে কেভিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে। এখন আপনি একটু আউটার লুপটা আর এই কেভিএল এর ফর্মুলাটা মিলান। দেখেন আমি এখানে, আপনি চিন্তা করেন যে সেকেন্ড সাইন নিয়ে আপনি কনসিডার করেন, যে তাহলে হচ্ছে এই ফর্মুলার সাথে মিলবে, ঠিক আছে, VI1, ঠিক আছে, তারপরে হচ্ছে এই পদ দিয়ে আসলে আমার কি আসে, এটাকে আমি এই যে বিটা প্লাস 1 আরই যেটা আছে সেটাকে আমি আর আই হিসেবে লিখছি যাতে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়, ঠিক আছে। তো এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে কি আইবি, তাহলে আমি লিখতে পারি না VI1, ঠিক আছে, মাইনাস আইবি আর আই, আমি সেকেন্ড সাইন হিসেবে নিতেছি। তো প্লাস যদি উপরে হয় মাইনাস যদি নিচে হয় তাহলে কি মাইনাস আইবি আর 1, ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে এই পদ দিয়ে আসলে VI1 মাইনাস আইবি আর 1, এটুক পর্যন্ত বুঝছেন? স্যার এখানে IB1 আর R1 হবে না? IB1 আর IB এর দিক তো সেম, কিন্তু স্যার মান তো ডিফারেন্ট হবে স্যার। না না না, মান হচ্ছে আপনি আপনি খেয়াল করেন নাই, আপনার এই জায়গায় কারেন্টটা ফ্লো হবে কি রেজাল্টেন্ট কারেন্ট ফ্লো হবে না। IB1 আপনি যখন ফ্লো করাইছেন উল্টা দিক থেকে আপনার কি IB2 ও কিন্তু ফ্লো হয়েছে, ঠিক আছে। তো জি স্যার, আপনার অবশ্যই। IB1 এবং IB2 দুইটা মিলা যে রেজাল্টেন্ট কারেন্ট আছে সেটা কিন্তু ফ্লো হবে সার্কিটে, যেটা হচ্ছে IB, ঠিক আছে। তো আপনার রেজাল্টেন্ট কারেন্ট নিয়ে হিসাব করা লাগবে, IB1 নিয়ে হিসাব করলে কিন্তু আপনার হিসাব ভুল হবে, জি স্যার। ঠিক আছে। সেহেতু এই পর্যন্ত আসলে কি আসতেছে VI1 মাইনাস IB R1, সরি RI, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি যেহেতু আউটার লুপ নিছি সেহেতু এদিক থেকে নিচে চলে আসবো, ঠিক আছে। তো নিচে চলে আসা আবার যদি এদিকে যাই তাহলে আবার কি পাইতেছি IB RI, সেম জিনিসটা পাইতেছি, ঠিক আছে। এবার যেহেতু কি কারেন্টটা ঢুকছে কোন দিক থেকে, নিচের দিক থেকে, তার মানে এটা প্লাস ওইটা মাইনাস, তার মানে কি এখানে মাইনাসই থাকতেছে, সেকেন্ড সাইন নিছি যেহেতু, মাইনাস IB R1, সরি RI, বারবার আমি R1 বলতেছি, ঠিক আছে, IB RI,
ঠিক আছে, আবার জাস্ট এদিক থেকে ফেরত আসলে তখন কি হবে মাইনাস vi2। কেভিএলটা বুঝতে পারছেন কিভাবে অ্যাপ্লাই করছি? জাস্ট এই vi1 থেকে শুরু কইরা এই ibri নিয়া তারপরে আবার এদিক থেকে ibri নিয়া আবার এই দিক থেকে vi2 পর্যন্ত শেষ। স্যার কারেন্ট তো আইবি কারেন্ট তো ওই যে VI2 তে প্লাস টার্মিনাল দিয়ে এন্ট্রি করছে, তাহলে তো VI2 এর চিহ্নটা প্লাস হবে না? আমি সেকেন্ড সাইন হিসেবে কনসিডার করছি। দেখেন এখানে প্লাস টার্মিনাল কোনটা vi2 এর? প্লাস টার্মিনাল কিন্তু উপরেরটা, মাইনাস টার্মিনাল পরেরটা। কিন্তু নিচেরটা। ঠিক আছে, তো সেকেন্ড সাইন হিসেবে কোনটা আসে? vi2 মাইনাসটা আসে না? জি স্যার। হ্যাঁ, আপনি এটা একটু নিজে মিলিয়ে নেবেন। আপনি যদি এইখানে যদি সেকেন্ড সাইন না নিয়ে ফার্স্ট সাইন নিয়ে হিসাব করেন তাহলে এখানে ফার্স্ট সাইন নিয়ে নেবেন। ঠিক আছে, আর রেজিস্ট্যান্সের যে ড্রপটা হয়েছে সেখানেও ফার্স্ট সাইন হিসাব করবে। ঠিক আছে, এটা একটু মানে কেয়ারফুলি হিসাব করবে। ঠিক আছে, আচ্ছা দেখেন, সো কেভিএল এর পরে দেখেন vi1 মাইনাস vi2 আর এখানে ibri যেহেতু দুইবার আছে সেহেতু 2 ibri। ঠিক আছে, ক্যালকুলেশন আমার মনে হয় আপনারা নিজে নিজে দেখলে বুঝতে পারবেন। ক্যালকুলেশনে আর কোনো সমস্যা আছে বুঝতে? সিম্পল একটা ক্যালকুলেশন, জাস্ট শেষ পর্যন্ত আমি vi1 আর vi2 এটার বিয়োগফলটাকে জাস্ট vg লিখছি, যেটা হচ্ছে আমার vi দুইটা ইনপুটের ডিফারেন্স। না স্যার সমস্যা নেই। ঠিক আছে, আপনি ক্যালকুলেশন পর্যন্ত বুঝছেন? ib সমান সমান vg বাই 2ri যে বের হইছে এটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আবার দেখেন IE সমান সমান আমরা কি বের করছিলাম একটু আগে? IE1 মাইনাস IE2 ধরে নিছিলাম না আমরা? IE1 মাইনাস IE2। জি স্যার। ঠিক আছে, আচ্ছা তো আবার IE1 সমান আমরা কি বের করছিলাম মনে আছে? জি স্যার আইবি 1 বিটা প্লাস 1। এই যে দেখেন IE1 সমান আমরা কি বের করছিলাম? IB1 ইনটু বিটা প্লাস 1 আর IE2 সমান কি বের করছিলাম? IB2 ইনটু বিটা প্লাস 1। ঠিক আছে, এটা আসলে এখন আপনার মানে মনে হচ্ছে যে অনেক বড় ক্যালকুলেশন, এই কারণে মনে থাকতেছে না। যখন করবেন তখন ইজিলি মনে রাখতে পারবেন, সমস্যা নেই। এখন একটু জাস্ট খেয়াল করেন। ঠিক আছে, তো IE1 এর জায়গায় আমি তার ভ্যালুটা বসায় দিছি, IE2 এর জায়গায় ভ্যালুটা বসায় দিছি। তারপরে জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন, আপনারা ক্যালকুলেশনটা আরেকবার খেয়াল করেন দেখেন। এইটুক পর্যন্ত আসলে তারপরে বললেন। এখানে আর আই এর জায়গায় ওই যে আমি জাস্ট ওই রেজিস্ট্যান্সটা যেটা ছিল আর ই ইনটু বিটা প্লাস 1 যেটা ছিল সেটাকে যে আর আই লিখছিলাম সেই জায়গায় জাস্ট আর আই এর জায়গায় আর ই ইনটু বিটা প্লাস 1 লিখছি। ঠিক আছে, তারপরে বিটা প্লাস 1 কাটাকাটি করলে ভিডি ডিভাইডেড বাই 2 আর ই থাকে। ক্যালকুলেশন তো বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, টাইম খুবই কম আছে, আমি কি আবার জয়েন দেব? 2 মিনিটের মতো আছে, আর মানে যতটুকু আছে বুঝাইতে 5-6 মিনিট লাগবে, তো চাইতেছি না মাঝখানে শেষ হয়ে যায়। একটু কষ্ট করে আপনারা আরেকবার জয়েন দেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমার একটা মিটিং ফিক্স হইতেছে, আপনি জয়েন।